ক্লাসে আমরা সরলরেখার মধ্যে ছেদবিন্দু এবং অন্তর্ভুক্ত কোণ নিয়ে আলোচনা করব। সো প্রথমেই তোমরা ইতিমধ্যে জানো যে সরলরেখা আমরা যদি আঁকি একটা, সো যখনই একটা কনসেপ্ট চলে আসে যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুটি মূলত কি বোঝায় বলতে পারো? একটা আরেকটার মধ্য দিয়ে চলে যাবে। সো অনেকটা বলতে পারো, ধরো আরেকটা সরল রেখা আমরা আঁকলাম, এখানে আমরা একটা ছেদ বিন্দু পাচ্ছি, ঠিক আছে? সো দুটো সরল রেখা যেই জায়গাটাতে ঠিক ছেদ করছে সেই পয়েন্টটাকে আমরা বলবো কি? ছেদ বিন্দু। এখন আজকে আমরা মূলত এই ছেদ বিন্দু নিয়ে কিছু আলোচনা করব এবং এর পরবর্তীতে অন্তর্ভুক্ত কোণগুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে অনেকে জয়েন করেছে। আমরা দেখতে পাচ্ছি মুমেনুল ইসলাম, আশরাফুল ইসলাম, তার পাশাপাশি প্রশান্ত সিলেট থেকে আমাদের সাথে জয়েন করেছে। আমরা নাকিবুল ইসলাম নাকিবকে দেখতে পাচ্ছি। আমরা বাবুল খান যে ঢাকা থেকে আমাদের সাথে জয়েন করেছে, অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তাকে। তার পাশাপাশি আমরা সাদিকুজ্জামান, আসাদ, শরীফ, তারা সবাই আমাদের সাথে জয়েন করছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে জয়েন করছে। এবং তোমরা কি একটা খুব স্পেশাল জিনিস জানো, যে একটি স্কুলের সবচেয়ে বেসিক জিনিস হচ্ছে যে একটি স্কুল ইউনিফর্মলি সবার মাঝে নলেজটাকে শেয়ার করে দিতে পারে। এবং এই জন্যই কিন্তু আমাদের 10 মিনিট স্কুলটি তোমাদের প্রত্যেকের কাছে আমাদের যতটুকু আমরা পারি তোমাদের কাছে নলেজটিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই এডুকেশনের যে খুবই বেসিক জিনিসগুলো রয়েছে, বেশি কনসেপ্টগুলো রয়েছে সাবজেক্টের, সেই জিনিসগুলো নিয়ে তোমাদের কাছে আমরা পৌঁছে যাব। সো তোমরা কমেন্ট করতে থাকো এবং আমি আমার ক্লাসের দিকে আরেকটু এগিয়ে যাই। সো যে জায়গাটাতে আমরা ছিলাম যে ছেদ বিন্দু, এখন তোমাদের মূলত এই সরল রেখার যেই জিনিসগুলো নিয়ে আলোচনা হয় মূলত সেটা হচ্ছে এই দুটো সরল রেখার সমীকরণ হয়তো তোমাদের দিয়ে দেওয়া থাকবে এবং তোমাদেরকে বলা হবে যে এই দুটো সরল রেখা আসলে ঠিক কোন বিন্দুতে ছেদ করবে। সুতরাং তোমরা যেই জিনিসটি জানো, হয়তো বা এই যে সরল রেখাটা আছে এটা একটা ইকুয়েশন থাকতে পারে যে a1x প্লাস b1y প্লাস সি, এবং এটা c1, এবং এই যে সরল রেখাটা এটা ধরো একটা ইকুয়েশন আছে a2x প্লাস b2y প্লাস c2। সো এরকম দুটো ইকুয়েশন তোমাদের হাতে হয়তো বা দেয়া থাকবে এবং সেই ইকুয়েশনের ভিত্তিতে তোমাদেরকে সেই দুটো সরলরেখা যে ছেদ বিন্দুটা আছে সেই ছেদ বিন্দুটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? সো আমরা কিভাবে নির্ণয় করব খেয়াল করো। আমরা দুটো সরল রেখার ইকুয়েশনটা এখানে সহজ ভাবে লিখে ফেলি আরেকবার। a1x প্লাস b1y প্লাস c ইকুয়াল টু 0, এবং আরেকটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c ইকুয়াল c1, এটা হচ্ছে c2। সো এই ইকুয়েশনগুলো দিয়ে আসলে কি বুঝাচ্ছে খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। তোমরা যেমন ধরো একটা ইকুয়েশন এরকম থাকলো -4y প্লাস 7 ইকুয়াল টু 0। সো খেয়াল করো এখানে a1টা হচ্ছে এই 3, b1 হচ্ছে এখানে 4 -4 এবং c1টা হবে 7। সো এটাকে একটা জেনারেল ফর্মে আমরা এভাবে লেখার চেষ্টা করব। সো আসো এই ক্ষেত্রে সূত্রটা কি সেই সূত্রটা জানার চেষ্টা করি। তোমরা অনেকেই হয়তো এই মেথডের কথা জানো, যেটাকে বলে বজ্র গুণন। সো এখন আমরা বজ্র গুণন পদ্ধতিতে মূলত যেই জিনিসটা করব সেটা হচ্ছে এই দুটো সরল রেখা আসলে কোন বিন্দুতে ছেদ করছে সেই জিনিসটা বের করার চেষ্টা করব। কারণ খেয়াল করো এই দুটি যদি একটা বিন্দুতে ছেদ করে তার মানে ফর এক্সাম্পল সেই পয়েন্টটা যদি x1 y1 হয়, বা x1 y1 এর জায়গায় আমি যদি 4,0 বা কোনো কিছু একটা বলি, যেই জিনিসটা হবে x এর এবং y এর মান যদি আমরা এই মান দুটো এখানে বসাই তাহলে দুটো সমীকরণকেই সেটা কি করবে? সিদ্ধ করবে। তো চলো আমরা বজ্র গুণন পদ্ধতিতে এখন বের করে নিব যে x এর ভ্যালু কত হবে এবং y এর ভ্যালু কত হবে, অর্থাৎ ছেদ বিন্দুটির স্থানাঙ্ক কি হবে। সো ছেদ বিন্দুটির যে স্থানাঙ্ক হবে সেটা খুব ইজিলি তোমরা হয়তোবা বুঝতে পারবে। সেটা হচ্ছে আমরা বজ্র গুণনের নিয়মটা যদি অ্যাপ্লাই করি সেখানে আমরা কি পাবো? আমরা জানি এখানে আমরা পাবো b1 c2 মাইনাস b2 c1 ইকুয়াল টু y আসবে, এবং y এর নিচে কি হবে? y এর নিচে হবে c1 a2 মাইনাস c2 a1, এবং এটা ইকুয়াল টু হবে 1 দিয়ে, এখানে 1 দিয়ে যে জিনিসটা হবে সেটা হচ্ছে a1 b2 মাইনাস a2 b1। সো এখান থেকে আমরা খুব সহজেই যে জিনিসটা আমরা বের করে ফেলতে পারবো সেটা হচ্ছে এখান থেকে আমরা x এর একটা ভ্যালু পেয়ে যাবো। x এর ভ্যালুটা হবে জাস্ট
এই দুটো পার্ট নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা এটার ভ্যালুটা পাবো b1c2 মাইনাস b2c1 আর নিচে হবে a1b2 মাইনাস a2b1। একইভাবে y এর ভ্যালুটি হবে এই দুটো নিয়ে আমরা তখন কাজ করব, এই অংশটা এখানে চলে যাবে। সুতরাং আমরা পাবো c1a2 মাইনাস c2a1 ডিভাইডেড বাই a1b2 মাইনাস a2b1। এখন মজার ব্যাপার হচ্ছে এই ইকুয়েশনটা এই ফর্মে না দিয়ে যদি হচ্ছে তোমাকে ফর এক্সাম্পল আমি বললাম যে 2x মাইনাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0 দিল, আরেকটা দিল x প্লাস y মাইনাস 1 ইকুয়াল টু 0। খেয়াল করো সেই ক্ষেত্রে তোমরা জাস্ট a1 b1 c1 এবং a2 b2 c2 এই মানগুলা জাস্ট সরাসরি এই সূত্রটাতে বসিয়ে দিলেই কিন্তু তোমরা ছেদবিন্দুটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই দুটো সূত্র তোমরা লিখে নাও এবং এরপরে আমরা এই দুটো সূত্র দিয়ে কিছু ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই নতুন নতুন করে জয়েন করছে। আমরা দেখতে পাচ্ছি সঞ্জিদা ইসলাম আমাদের সাথে জয়েন করেছে, আমরা মামুনকে দেখতে পাচ্ছি, আমরা শিশিরকে দেখতে পাচ্ছি, নাইমকে দেখতে পাচ্ছি, তারা সবাই আমাদের এই ক্লাসটিতে আমাদের সাথে জয়েন করেছে। সো তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সো চলো এখন আমরা এই ক্লাসটির যে ম্যাথের যে ব্যাপারটি ছিল অর্থাৎ এই সূত্রটির অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে করতে পারি সেই জিনিসের ক্ষেত্রে একটু যাওয়ার চেষ্টা করব। সো আমরা কিভাবে অ্যাপ্লাই করব, ফর এক্সাম্পল আমরা এখন একটা অঙ্ক দিচ্ছি, যে অঙ্কে আছে যে thrice x মাইনাস twice y প্লাস 7 ইকুয়াল টু 0 এবং আরেকটা যে সরলরেখার ইকুয়েশন আছে সেটা হচ্ছে twice x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। আমি তোমাদেরকে দুটো সরলরেখা দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি তোমাদেরকে বললাম যে এখন আমাকে সেই সরলরেখা দুইটির ছেদবিন্দুটা বের করো। সো ছেদবিন্দু মূলত হবে এই দুটো ইকুয়েশনকে আমাদের এখন সলভ করতে হবে, সলভ করে x এবং y এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তো এটা অনেকভাবে তোমরা বের করতে পারো, অবশ্যই তোমরা জানো যে কিভাবে সমাধান করতে হয়। তো সেটার পাশাপাশি এই সূত্রটা আমরা যদি সরাসরি অ্যাপ্লাই করি তাহলে খেয়াল করো কি হবে, যে জিনিসটা হবে আমরা যদি x এর ভ্যালুটা বসানোর চেষ্টা করি এই ইকুয়েশন থেকে, তাহলে আমরা জানি যে b1 এর যে ভ্যালুটা সেটা হচ্ছে -2 এবং c2 এর ভ্যালুটা হচ্ছে 5 মাইনাস এখানে হবে -4 ইন্টু 7। আর নিচে কোন জিনিসটা হবে, নিচে খেয়াল করো, নিচের সূত্রটা হচ্ছে a1b2 মাইনাস a2b1। তাহলে আমাদের যেই জিনিসটা আসে সেটা হচ্ছে 3 ইন্টু -4 মাইনাস আমাদের যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে 2 ইন্টু -2। সো এটাকে যদি আমরা সলভ করি আমরা ফাইনালি যে জিনিসটা পাবো সেটা হবে -9/2। সো একইভাবে আমরা কিন্তু y এর ভ্যালুটিও এখান থেকে বের করে নিতে পারবো, যেখানে আমরা c1 a2 সবগুলোর ভ্যালুটা আমরা ইনপুট দিব এবং ফাইনালি আমরা পাবো 1/8। সো আশা করি এই সূত্রের অ্যাপ্লিকেশনটা তোমরা কিভাবে করবে সেই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। সো এখন আসো আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদেরকে বলবো, যে আচ্ছা তোমরা আমাকে একটু উত্তর দাও যে একটা সরল রেখার সাথে আরেকটা সরল রেখার কয়টা ছেদবিন্দু থাকতে পারে। খুব সহজ একটা প্রশ্ন, দুটি সরল রেখার ছেদবিন্দু কয়টি হতে পারে? এটা কি একটা হবে, দুটো হবে, নাকি অসংখ্য হতে পারে? সেই জিনিসটা এক্ষুনি তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও। ঠিক আছে, আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি, দেখি তোমরা কে কোন কমেন্ট করলে। আমরা দেখতে পাচ্ছি যে হুসাইন আহমেদ লিখেছে সরাসরি করলে কি কোনো সমস্যা আছে কিনা। না, সরাসরি যদি তোমরা সলভ করতে চাও তোমাদের কোনোই সমস্যা নেই, তোমরা সরাসরিও এই প্রবলেমগুলোকে সলভ করে ফেলতে পারো। ঠিক আছে, সো আমরা চলো আমাদের পরবর্তী যে প্রবলেমটা সেখানে চলে যাচ্ছি। আমরা আরো দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকে কমেন্ট অলরেডি করা শুরু করে দিয়েছে, যে মাহমুদ হায়াত লিখেছে 1, আমরা দেখতে পাচ্ছি নুরুল আফসার লিখেছে 1, সঞ্জিদা ইসলাম, হুসাইন আহমেদ, প্রশান্ত স্নিগ্ধ প্রান্ত তারাও লিখেছে যে একটাই ছেদবিন্দু থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটু দেখি ব্যাপারটা কেমন হয়। ধরো দুটো সরলরেখা ছেদ করছে একে অন্যের সাথে, হ্যাঁ, তো এখানে একটা সরলরেখা আঁকলাম, এখানে আমি আরেকটা সরলরেখা আঁকলাম। ইন্টারেস্টিং ব্যাপারটা তোমরা খেয়াল করো যে একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর দিয়ে যখন চলে যায় তখন কিন্তু একবার যখন ছেদ করে চলে গিয়েছে আর কি এটাকে ছেদ করার কোনো সম্ভাবনা আছে? তোমরা খুব স্বাভাবিকভাবে চিন্তা করলেই বুঝতে পারবে যে একটা দুটো সরলরেখার মধ্যে আসলে একটার বেশি ছেদবিন্দু থাকা পসিবল না। ঠিক আছে, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, যে তোমরা তো আমাকে বলে দিলে যে দুটো সরলরেখার মধ্যে একটা
ছেদবিন্দু থাকবে। তাহলে আমাকে এখন বলো তো যে দুটো সরল রেখার মধ্যে কয়টা ছেদবিন্দু থাকবে যদি সেই সরল রেখা দুটো সমান্তরাল হয়। সমান্তরাল হলে কয়টা ছেদবিন্দু থাকতে পারে এক্ষুনি আমাদের কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করেছিল আগের প্রশ্নের, যেটা সবাই বলেছে যে একটা ছেদবিন্দু থাকতে পারে। তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে। তো এখন আমাকে উত্তর দাও যে দুটো সমান্তরাল সরল রেখার মধ্যে আসলে কয়টা ছেদবিন্দু থাকতে পারে। সমান্তরাল সরল রেখার মধ্যে ছেদবিন্দু কয়টা থাকতে পারে, এই জিনিসটা আমাদের এক্ষুনি তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং আমি তোমাদের কমেন্টটা পেয়ে পরবর্তী প্রবলেমের দিকে চলে যাব। সো আমরা দেখতে পাচ্ছি কমেন্ট করছে অনেকেই যে ছেদবিন্দু হবে না, অনেকেই লিখেছে যে একটাও ছেদবিন্দু থাকবে না। আর তোমরা যারা কমেন্ট করছো তোমরা কমেন্ট করতে থাকো, আমরা আমাদের পরের প্রবলেমের দিকে যাব এবং পরের প্রবলেমটিও কিন্তু অনেক ইন্টারেস্টিং। সেই প্রবলেমে আমরা মূলত আলোচনা করব যে দুটো সরল রেখা যদি একটা আরেকটাকে ছেদ করে এবং সেই ছেদ করলে অবশ্যই কোণ উৎপন্ন হবে। ঠিক আছে, সো কোণ উৎপন্ন হলে সেই কোণের পরিমাপটা কতটুকু সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সো আলোচনার আগে তোমরা সবাই খুব সুন্দরভাবে আমাদের উত্তরটি দিতে পারছো যে একটিও ছেদবিন্দু থাকবে না। এবং তোমরা যে উত্তরগুলো দিতে পারছো তার মানে হচ্ছে অন্তত এই ব্যাপারে তোমাদের কনসেপ্টটা কিন্তু অনেক ক্লিয়ার এবং এটা অবশ্যই অনেক পজিটিভ একটা ব্যাপার। সো কেন কোনো ছেদবিন্দু থাকবে না? কারণ সমান্তরাল হওয়ার বেসিক সূত্রটাই হচ্ছে যত দূরেই যাক না কেন এই দুটো কখনোই মিলিত হবে না। এবং যদি কখনো মিলিত না হয় তার মানে কি একটা আরেকটার উপর দিয়ে যাবে না। অনেকটা হচ্ছে রেল লাইনের মতো। রেল লাইনে আমরা দেখি কি, বা মইয়ের মতো তুমি বলতে পারো, যেটা সবসময় এরকম ভাবেই থাকে এবং এই দুটো যেই অংশ রয়েছে সেই দুটো অংশ কিন্তু কখনোই একে অন্যের সাথে ছেদ করে না, সবসময় চলে যায়। যদি ছেদ করতো তাহলে ট্রেন কি করতো? ট্রেন কিছু দূর যাওয়ার পরে চাকা দুটো তো এক জায়গায় চলে আসতে চাইতো, তাই না? এবং ট্রেনটা কি হতো? পড়ে যেত। সো সরল রেখা রৈখিকভাবে কিন্তু একদম সমান্তরাল একটা অবস্থানে রেল লাইনের এই দুটো পাত থাকে। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে সমান্তরাল সরল রেখা দুইটির মধ্যে কোনো ছেদবিন্দু থাকতে পারবে না। এখন তোমরা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমাকে বলো তো, যে একটা বৃত্ত আমি আঁকলাম, একটা বৃত্তকে একটা সরল রেখা হাইয়েস্ট কয়টা পয়েন্টে ছেদ করতে পারে? ঝটপট আমাকে উত্তরটা দিয়ে দাও যে একটা সরল রেখা একটা বৃত্তকে হাইয়েস্ট কয়টা পয়েন্টে ছেদ করতে পারে। অনেকগুলো কেস কিন্তু হতে পারে, আমি আবারও বলছি সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে। ঝটপট আমাকে উত্তরটি দিয়ে দাও এবং আমরা তোমাদের এই উত্তরটি পেলে আমাদের সেই কোণের প্রবলেমগুলোতে চলে যাব। সো বন্ধুরা, তোমরা এখন আশা করি প্রস্তুত হয়ে গিয়েছো আমাদের কোণের প্রবলেমটি সলভ করার জন্য। ঠিক আছে, সো কোণের ধারণাটি আসলে কোথায় এবং কিভাবে আসলো খেয়াল করো। দুটো সরল রেখা এভাবে যাচ্ছিল এবং এভাবে করে সে দুটো ছেদ করে ফেলছে। ঠিক আছে, সো দুটো সরল রেখা যদি ছেদ করে তাহলে আমরা এখানে কি পাবো? অবশ্যই কোণ পাবো। ঠিক আছে, ছেদের প্রশ্নটি আবারও চলে আসলো যে আমরা দুটো কোণ পাবো। এবং মজার ব্যাপার হচ্ছে আসলে আমরা দুই ধরনের কোণ পাচ্ছি এবং প্রত্যেকটি কোণ কিন্তু চারটা করে পাচ্ছি। ঠিক আছে, আমাদেরকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছে যে হাসান ইবনে রহিম প্রশ্ন করেছে যে আচ্ছা পৃথিবীর শেষ প্রান্তে গেলেও কি মিলবে না? মজার ব্যাপার হচ্ছে যে আসলে এটা মিলবে না। কেন মিলবে না জানো? কারণ তোমরা অনেকেই পড়েছো যে আলো কি সরল অসীম দূরত্বে আলোর রশ্মিগুলো সমান্তরাল আকারে ধরা হয় না। তোমাদের ফিজিক্সের আলোর চ্যাপ্টারটা তোমরা যদি পড়ো তোমরা দেখবে লেন্সের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমে একটা আছে যে অসীম দূরত্ব থেকে আগত আলোক রশ্মিকে কি ধরা হয়? সমান্তরাল ধরা হয়। তার মানেটা আসলে কি? মানেটা হচ্ছে যে যত দূরেই যাও, অনেক দূরেও দুটো সরল রেখা যদি না মিলে, যেহেতু অসীমের কনসেপ্টে আমি এই জন্য বললাম যে তোমাদেরকে বোঝানোর জন্য যে আসলে এই সমান্তরাল কত দূর পর্যন্ত থাকতে পারে। আসলে এটা অসীম পর্যন্ত বিস্তৃত। পৃথিবী কেন, তুমি পৃথিবী থেকে ধরো একটা রকেট নিয়ে বের হবার পর তুমি চাঁদকে ক্রস করলা, তারপরে তুমি সূর্যকেও ক্রস করে ফেললে ধরো, তারপরে তুমি আমাদের গ্যালাক্সি থেকেও বের হয়ে গেলে, অনেক অন্য কোনো একটা জায়গায় চলে গেলে, তারপরও
এই যে আমার এই বোর্ড থেকে যে দুটো সরল রেখা বের হয়েছে সমান্তরাল ভাবে, এই দুটোকে তুমি কখনোই এক করতে পারবে না, এবং এটাই হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। সো আমরা দেখতে পাচ্ছি এর পরের যে প্রবলেমটা ছিল বৃত্তের, অনেকেই অ্যান্সার দিয়েছে যে দুইটা ছেদবিন্দু থাকতে পারে সর্বোচ্চ। হ্যাঁ, তোমাদের উত্তর একদম সঠিক। তবে তোমাদেরকে আরেকটা কনসেপ্ট আমি শিখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে সরল রেখা আর বৃত্ত মাত্রই যে দুটো ছেদবিন্দু থাকবে এটা কিন্তু নয়। কেন এটা নয়? কারণ খেয়াল করো, হতে পারে সরলরেখাটি বাইর দিয়ে গিয়েছে, সেক্ষেত্রে কয়টা ছেদবিন্দু? যা কোনো ছেদবিন্দু নেই। আবার হতে পারে সরলরেখাটা জাস্ট স্পর্শ করে গিয়েছে, তাহলে এখানে একটা পয়েন্ট হচ্ছে জাস্ট একটা জাস্ট ছেদবিন্দু। আবার এভাবেও যেতে পারে, সেই ক্ষেত্রে দুটো ছেদবিন্দু আমরা পাবো। তবে দুটোর বেশি ছেদবিন্দু কিন্তু বৃত্ত এবং সরলরেখার ক্ষেত্রে কখনোই সম্ভব নয়। সো তোমরা যারা যারা উত্তরটি দিয়েছো, মোরসালিন উত্তর দিয়েছে, রুবায়েত উত্তর দিয়েছে, আমরা দেখতে পেয়েছি লিমন উত্তর দিয়েছে, প্রিয়ামণি উত্তর দিয়েছে, সঞ্জিদা, তৌসিফ ইফতি, তারা সবাই উত্তর দিয়েছে 2। এবং আর যারা যারা উত্তর দিয়েছে তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে। তো তোমাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন। আমি আশা করছি তোমরা আমাদের পরবর্তী কনসেপ্টের জন্য একদম রেডি। সো চলো আমরা আমাদের পরবর্তী যে কনসেপ্ট আছে সেটার দিকে চলে যাচ্ছি। সো আমরা যেই জায়গাটাতে ছিলাম যে আসলে কয়টা কোণ উৎপন্ন হচ্ছে, খেয়াল করো এখানে কিন্তু এরকম এই দুটো সমান কোণ এবং এই দুটো সমান কোণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? এখানে এই দুটো আছে এবং এখানে এই দুটো সমান কোণ আছে, ঠিক আছে? সো এই চারটি কোণ মূলত আমাদের এখানে উৎপন্ন হবে। সো আমাদের আসলে বের করতে হবে মূলত দুটি কোণ। কেন? কারণ আমি যদি এই কোণটা আর এই কোণটা বের করতে পারি, তার মানে কি বাকি দুটো তো ওটারই বিপরীত কোণ হবে, তাই না? সো আমরা খুব ইজিলি এটা বের করে ফেলতে পারবো। সো এখন যে জিনিসটা আসো, যে এই কোণটা আমরা কিভাবে বের করবো এবং কোণের সূত্রটা কি, ঠিক আছে? এই কোণ বের করার যে সাধারণ সূত্রটা, সেটা হচ্ছে, ধরলাম এই কোণটা হচ্ছে tan থিটা। সো tan থিটা হলে tan থিটা ইকুয়াল টু কি হবে বলতে পারো? tan থিটা ইকুয়াল টু যে জিনিসটা হবে আমি আগে লিখে তারপরে তোমরা বুঝতে পারবে, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এখন প্রশ্নটা হচ্ছে যে m1 আর m2 টা আসলে কি? m1 m2 তোমরা যদি আমাদের সরলরেখার আগের ক্লাসটা দেখে থাকো তোমরা ইতিমধ্যে জানো, এবং যারা জানো না তাদেরকেও বলতে চাই যে এই m1 আর m2 হচ্ছে আমরা যেই দুটো সরলরেখা নিয়ে কাজ করছি সেই সরলরেখা দুইটির ঢাল, ঠিক আছে? তার মানেটা হচ্ছে ঢাল আমরা কি জানি? আমরা জানি ঢাল কাকে বলে। ঢাল বলে হচ্ছে একটা সরলরেখা পজিটিভ এক্স এক্সিসের সাথে যে কোণটা উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টকে, এটা যদি থিটা 1 হয় তাহলে ট্যানজেন্টকে, এই যে ট্যান থিটা, এটাকেই বলবে m1 ইকুয়াল টু ঢাল, সরলরেখাটির ঢাল, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি tan থিটা 1 মাইনাস tan থিটা 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan থিটা 1 tan থিটা 2, ঠিক আছে? তো আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এখানে কিভাবে প্রবলেমগুলোকে আমরা সলভ করবো এবং কিভাবে আমরা এই থিটার মানটা বের করতে পারি। এখন তোমাদের কাছে হয়তোবা প্রশ্ন থাকতে পারে যে এই যে আমরা সরলরেখা নিয়ে কাজ করছি, ঢালটা, এই যে ঢালের কথা, এই ঢালটা আমরা কিভাবে পাবো? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমাদেরকে যখনই দুটো সরল রেখার কি বলবে, দুটো সরলরেখার অন্তর্ভুক্ত কোণ বের করতে বলবে, তাই তো? এখন সেই ক্ষেত্রে অন্তর্ভুক্ত কোণ যদি বের করতে বলে, সেই ক্ষেত্রে তোমাদেরকে সেই সরলরেখা দুটি ইকুয়েশন দেওয়া থাকবে, এবং ইকুয়েশন যদি তোমাদেরকে দিয়ে দেওয়া থাকে তার মানে কি ইকুয়েশন থেকে তোমরা খুব ইজিলি ঢাল দুটো m1 এবং m2 কে বের করে নিতে পারবে। কিভাবে বের করে নিতে পারবে? ধরো তোমাদের দেওয়া আছে y ইকুয়াল টু 4x মাইনাস 3, তার মানে এখানে ঢাল কি 4। আবার তোমাদেরকে যদি এভাবে না দিই, একটু ঘুরিয়ে দেয়, ফর এক্সাম্পল টুয়াইস y মাইনাস 3x প্লাস 7 ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রেও তোমরা যে জিনিসটা করতে পারো যে থ্রাইস x মাইনাস 7, তো এখানে বাই 2, এই দুইটা এদিকে আনলে 2, সেখানে ঢাল হবে 3/2, ঠিক আছে? এখন এটাই হচ্ছে তোমাদের ঢাল বের করার নিয়মটা। ঢাল বের করলেই তোমরা অন্তর্ভুক্ত কোণটা বের করে ফেলতে পারবে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা বলেছিলাম কি এখানে আসলে কয়টা কোণ আছে? এখানে কোণ আছে কিন্তু হচ্ছে দাঁড়াও, আমরা যদি এভাবে ছেদ করে দুটো সরলরেখা, কোণ এখানেও যেমন পাবো এখানেও পাবো, এবং এই জন্য এখানে মূলত একটা প্লাস মাইনাস চিহ্ন চলে আসবে।
এবং এই প্লাস মাইনাস চিহ্নটা আছে এবং এই প্লাস মাইনাস দিয়ে মূলত দুটি কোণকে বোঝানো হয়। তার মানে যদি প্লাস নাও তাহলে তুমি একটা কোণ পাচ্ছ, ধরো এই কোণটা পেয়ে গেলে, এবং মাইনাস ধরে তুমি হয়তো এই কোণটা পেলে, অথবা বিপরীতটাও হতে পারে। সো এর উপর ডিপেন্ড করে আমরা অন্তর্ভুক্ত কোণ দুটোই পেয়ে গেলাম। যেহেতু প্লাস মাইনাস আছে, এখান থেকে আমরা ট্যান থিটার দুটো ভ্যালু পাবো এবং এই দুইটা ভ্যালু থেকে আমরা দুটো কোণের মান পেয়ে যাবো। জাস্ট ট্যান ইনভার্স করলে আমরা থিটা কোণটা পেয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করছে ইতিমধ্যে অনেকে, আমাদের সাথে নতুন যারা যেখান থেকে জয়েন করছে এবং ইতিমধ্যে আমাদের সাথে আছো, তোমরা কে কোন স্কুল বা কে কোন কলেজে পড়ো সেটা এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে দাও। কারণ আমি আগেও বলেছি তোমাদেরকে এবং আবারও বলছি যে তোমরা যারা এই ক্লাসে অংশগ্রহণ করছো, তোমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন বিভিন্ন এলাকাকে রিপ্রেজেন্ট করছো, একইভাবে তোমাদের নিজেদের যে স্কুলটা আছে, যে স্কুল তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে, যেই এলাকাটি তোমাদের নিয়ে স্বপ্ন দেখে যে তোমরা একদিন এই প্রবলেমগুলোকে সলভ করতে পারবে, এই ম্যাথের প্রবলেম বলো, ফিজিক্সের প্রবলেম বলো, এই প্রত্যেকটা প্রবলেমকে ধীরে ধীরে সলভ করে তোমরা তোমাদের নিজেদের জীবনে সফল হতে পারবে, এই স্বপ্নটা কিন্তু তোমাদের আশপাশের সবাই দেখে। সো তোমরা তোমাদের স্কুল বা কলেজ, কে কোন কলেজ বা কে কোন স্কুল থেকে আমাদের সাথে জয়েন করছো, এক্ষুনি আমাদের কমেন্টে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি যে একজন কমেন্ট করেছে, খুবই ইন্টারেস্টিং একটি কমেন্ট করেছে যে আমাদের ক্লাসের লিঙ্কগুলো তোমরা কোথায় পাবে। ঠিক আছে, আমাদের ক্লাসের লিঙ্কগুলো কিন্তু আমাদের যে ওয়েবসাইট আছে 10 মিনিট স্কুলের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা আপলোড করে দিই, এমনকি লাইভ গ্রুপেও কিন্তু আমাদের এই ক্লাসগুলোকে আমরা পোস্ট করে দিই। সো তোমরা আমাদের এই লাইভ ক্লাসটিকে বেশি বেশি করে শেয়ার করো, কারণ শেয়ার করলে একে যেমন তোমাদের নিজেদের প্রোফাইলেও তোমরা যে কোনো সময় তোমাদের প্রোফাইলে ঢুকে আমাদের লাইভ ক্লাসটিকে পেয়ে যাবে, কারণ তোমাদের ফিডে থাকবে। তার পাশাপাশি লাইভ ক্লাসটি তোমরা পরে দেখার জন্য তোমাদের ফ্রেন্ডরাও কিন্তু এই প্রবলেমগুলো নিয়ে নিজেদের মধ্যে ডিসকাস করতে পারবে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি যে শারমিন আক্তার সাভার ক্যান্টনমেন্ট থেকে আমাদের সাথে জয়েন করেছে, নিবিড় সাহা ভিক্টোরিয়া একাডেমি থেকে আমাদেরকে জয়েন করেছে, স্বপ্নিক হাসান, তাহসিন অয়ন তারা আমাদেরকে জয়েন করেছে, এবং জান্নাতুল নাইমা তাবিয়া আমাদের সাথে চিটাং কলেজ থেকে জয়েন করেছে। সো চিটাং নিয়ে আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম, খুবই চমৎকার একটি জায়গা, যদিও এখন একটু ট্রাফিক জ্যাম বেশি, তবে জায়গাটা বেশ সুন্দর, আমার খুব পছন্দের একটা জায়গা। সেখান থেকে জয়েন করেছে আমাদের সাথে বিএএফ শাহিন কলেজ থেকে শাহ রেজা আমাদের সাথে জয়েন করেছে। সো আশা করি আমাদের ক্লাসটির পুরোটা অংশ তোমরা আমাদের সাথে থাকবে। সো আমরা এখন আমাদের পরের প্রবলেমের দিকে চলে যাই। সো এই জিনিসটা তো থাকলো, তাই না? সো এটাকে আমি রেখে দিচ্ছি। এখন তোমাদেরকে আমি কয়েকটা ম্যাথ দিব, তো এই ম্যাথগুলোকে খুব ঝটপট সলভ করে আমাদের কমেন্ট বক্সে তোমাদেরকে কমেন্ট করতে হবে, ঠিক আছে? সো প্রথম যে ম্যাথটা আমি দিব সেখানে আমি বললাম যে দুটো সরল রেখার কি করতে হবে, অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে, ঠিক আছে? তো অন্তর্ভুক্ত কোণ যদি বের করতে হয় সেক্ষেত্রে আমি ঢালটা তোমাদের বলে দিব। M1 এর ভ্যালু হচ্ছে 1 এবং M2 এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে tan থিটা ইকুয়াল টু কত হবে? ঝটপট আমাদের কমেন্টে তোমরা কমেন্ট করো যে M1 যদি 1 হয় এবং M2 যদি হাফ হয়, সেই ক্ষেত্রে tan থিটার ভ্যালু কত হবে, যেখানে M1 এবং M2 হচ্ছে কি সরল রেখার ঢাল, দুটি সরল রেখা দুটি ঢাল। আমরা দেখতে পাচ্ছি ফেনী থেকে আমাদের সাথে জয়েন করছে মানুষজন, ফেনী থেকে হাসান ইবনে রহিম আমাদের সাথে জয়েন করেছে, আদনান ইশতিয়াক জয়েন করেছে ডিসিসি থেকে, তার মানে কি ঢাকা সিটি কলেজ থেকে মোস্ট প্রবাবলি, আহমেদ তানভীর ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা থেকে জয়েন করেছে। কুমিল্লার রসমালাই আমার খুবই ফেভারিট একটা খাবার। সো আমার মনে পড়ে গেল কুমিল্লার কথা ছিল, কুমিল্লার কথা যতবার আমার মনে পড়ে আমার রসমালাইয়ের কথা মনে পড়ে যায়। আর যাই হোক, তোমরা আমাদের এই প্রবলেমটা সলভ করে দাও। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই সলভ করছে। ভাস্কর দেশ, শীতল তারা আমাদের সাথে জয়েন করছে, আমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করছে। আমি আবারও বলছি, আমাদের বের করতে হবে দুটি সরল রেখার অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণটি বের করার ক্ষেত্রে আমরা দুটি ঢাল দিয়ে দিয়েছি, একটা হচ্ছে 1 এবং একটা হচ্ছে হাফ। তো তোমরা ঝটপট আমাদেরকে উত্তরটা দিয়ে দাও যে tan থিটার ভ্যালুটা কত হবে। tan থিটার ভ্যালু এখন লাগবে না, শুধু tan থিটার ভ্যালুটা দিলেই হবে। tan থিটার ভ্যালু কত হবে? আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছে অনেকেই। আমরা দেখতে পাচ্ছি অনেকে লিখেছে
1/3, অনেকে লিখছে 0.33, 1/3 আর 0.33 একই কথা। সো তারা আমাকে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করেছে, বাট আমি তোমাদের বলছি যে যারা 0.33 বা 1/3 অ্যান্সার দিয়েছো তাদের উত্তরটা আংশিকভাবে সঠিক। তো তোমরা একটু চিন্তা করো যে আসলে কেন আমি আংশিকভাবে সঠিক বললাম। ঝটপট আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করো যে এই উত্তরটা কি হবে। তো তোমরা উত্তর দাও, আমি অঙ্ক প্রবলেমের দিকে চলে যাচ্ছি। দেখো tan থিটা ইকুয়াল টু কি হবে বলতে পারো? ইকুয়াল টু হবে m1 কত 1, এটা হচ্ছে হাফ, আর এখানে হবে 1 প্লাস 1 ইন্টু হাফ, তার মানে এখানে হবে হাফ, এখানে হবে 1 প্লাস হাফ মানে 3/2, তার মানে 1/3। সো তোমরা তো এই উত্তরটা ইতিমধ্যে আমাকে দিয়েছো অনেকে যে 1/3 1/3, তাহলে আমি কেন বলছি যে আসলে পার্শিয়ালি সঠিক হয়েছে? কারণটা হচ্ছে তোমরা সূত্রটা দেখো, সূত্রের মধ্যে খেয়াল করো, সূত্রের মধ্যে কিন্তু প্লাস মাইনাস আছে, তার মানে এখানে অবশ্যই একটা প্লাস মাইনাস থাকবে, এবং প্লাস মাইনাস যদি থাকে তার মানে তোমরা যারা 0.33 বা 1/3 বলেছো তাদের অংশ কিন্তু একটা উত্তর এসেছে, একটা কোণ আমরা পেয়েছি tan থিটা, একটা কোণে, বাট আরেকটা পাইনি। তো আরেকটা হবে -1/3, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে +-1/3। আমরা দেখতে পেয়েছি রিফাত, তার পাশাপাশি কষ্টের ফেরিওয়ালা, তার অনেক কষ্ট হয়তো বা আমরা দেখতে পাচ্ছি সঞ্জিদা ইসলাম, ফারজানা আক্তার, তারা আমাকে সঠিক উত্তরটি দিয়েছে +-1/3। সো তোমরা কি আরেকটা ম্যাথ এক্সাম্পল চাও? সো আমরা তোমাদেরকে আরেকটা ম্যাথ এক্সাম্পল দিচ্ছি, এটা খুব ঝটপট সলভ করার চেষ্টা করো। এখন তোমাদেরকে যেটা আমি দিব সেটা হচ্ছে m1 এর ভ্যালু আমি বললাম 2 এবং m2 এর ভ্যালু আমরা বললাম -1/3। তাহলে আমাকে তোমরা ঝটপট বলে দাও tan থিটা এর মান কত হবে। খুব তাড়াতাড়ি আগের সূত্রটার মধ্যে অ্যাপ্লাই করো। এখানে tan থিটার ভ্যালু কত হবে খেয়াল করো, এখানে আমাদের 2 বসাতে হবে, এখানে বসাতে হবে -1/3, আর নিচে হবে 1 প্লাস 2 ইন্টু -1/3, ঠিক আছে? এবং এখানে অবশ্যই একটা প্লাস মাইনাস হবে। সো তাড়াতাড়ি আমাকে সলভ করে বলো যে এটার উত্তরটা আসলে কত হবে। খুব দ্রুত আমাকে প্রবলেমটা সলভ করে দাও যে এটার উত্তরটা আসলে ঠিক কত হবে। m1 2, m2 হচ্ছে 1/3, তাহলে tan থিটার ভ্যালুটা কত হবে? আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে আমাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করছে যে অনেকে আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করছে যে 1.4। দেখা যাক, তোমরা অঙ্কটা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করো, আমরা ধীরে ধীরে প্রবলেমটা সলভ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো খেয়াল করো এখানে যে জিনিসটা হবে, এখানে প্লাস মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সো হবে 2 প্লাস 1/3, এবং নিচে কত হবে? নিচে হবে 1 মাইনাস 2/3, তার মানে হচ্ছে এখানে হবে প্লাস মাইনাস 3 হলে 7/2, ঠিক আছে? 7/2 না, হ্যাঁ 7/2 হচ্ছে, এবং এখানে হবে 1/3। খুব সম্ভবত এরকম কিছু একটাই আসার কথা। তো এটা যদি হয় তার মানেটা হচ্ছে এখানে তো 1/3 আছে, ও সরি, এটা হচ্ছে 7/3 আর 1/3। সো ফাইনালি আমরা যে জিনিসটা পাবো +-7 আকার একটা আসে। ক্যালকুলেশন তোমরা করে আমাকে বলো যে সঠিক এসেছে কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই লিখেছে যে +-7 লিখেছে, অনেকে আবার 7/5 পাচ্ছে। কিভাবে 5 পাচ্ছে আমি ঠিক শিওর না। সো তোমরা আরেকটু চেক করো যে তোমাদের উত্তরটি ঠিক আছে কিনা। অনেকে লিখেছে +-7 লিখেছে, অনেকে আবার 3 লিখেছে। সো তোমরা তোমাদের ক্যালকুলেশনটা আরেকবার চেক করো যে সঠিক উত্তরটা আসলে এক্স্যাক্টলি কি। সো এই জিনিসটা তোমাদের উপর আমরা ছেড়ে দিচ্ছি যে তোমরা খুব দ্রুত আমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করো যে আমার মতে এটার উত্তর হচ্ছে +-7। সো আমার উত্তরটা ঠিক আছে কিনা সেটা চেক করে আমাদেরকে এক্ষুনি জানিয়ে দাও। এবং তোমাদের জন্য যারা অনেক বেশি ইন্টারেস্টেড, আমাকে ঝটপট জানিয়ে দাও তো যে তোমরা কি এরকম আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করতে চাও। যদি তোমরা এরকম আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে আমি তোমাদেরকে আরো অনেক অনেক ম্যাথ দিব, যাতে করে তোমরা আমাদের এই লাইভ ক্লাসে বসে তোমরা খুব দ্রুত ম্যাথগুলোকে নিজেরা আত্মস্থ করতে পারো। এবং সেই সাথে কিন্তু আমাদের এই লাইভ ক্লাসটিকে শেয়ার করতে ভুলবে না, কেননা
তোমরা যদি এই লাইভ ক্লাসটিকে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডরাও দেখতে পাবে, এবং ফ্রেন্ডরা যদি দেখে সেক্ষেত্রে পরবর্তীতে তোমরা এই ক্লাসটা নিয়ে অনেক বেশি নিজেদের মধ্যে ডিসকাস করতে পারবে। ঠিক আছে, তো তোমরা শেয়ার করো, নিজেদের ফ্রেন্ডদেরকে ট্যাগ দাও এবং সেই সাথে প্রবলেমগুলোকে ঝটপট সলভ করে দাও, এবং কমেন্ট করো যে তোমরা আরো এরকম প্রবলেম সলভ চাও কিনা। ঠিক আছে, তো দ্রুত তোমরা আমাদের এই প্রবলেমটা সলভের দিকে চলে যাও। ঠিক আছে, সো আমরা এখন আমাদের প্রবলেমের দিকে যাচ্ছি। অনেকেই যারা প্রবলেমটা সলভ করেছো, সো তোমাদের জন্য একটা নতুন প্রবলেমে আমরা চলে যাচ্ছি। প্রবলেমটা আসলে কি, এই প্রবলেমটা একটু ইন্টারেস্টিং। দেখো, m1 ইকুয়াল টু আমি বললাম 2 এবং m2 ইকুয়াল টু বললাম -12। তাহলে তোমাদেরকে বলি থিটার ভ্যালু কত, ঝটপট আমাকে জানিয়ে দাও যে থিটার ভ্যালু কত হবে। দেখি তোমাদের কনসেপ্টটা আসলে কতটা শক্তিশালী হয়েছে। দেখো, এখানে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কেস। ইন্টারেস্টিং কেসটা কি, চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। ঠিক আছে, অনেকেই কমেন্ট করছে যে আরো এই ধরনের প্রবলেম তারা সলভ চায়। হ্যাঁ, তোমাদের জন্য আমি অনেক প্রবলেম দিব। সো এখানে আসলে থিটার ভ্যালুটা কত হবে, চলো এই জিনিসটা আমরা বের করার চেষ্টা করি। থিটার ভ্যালুটা কত হবে, আমরা জানি tan থিটা ইকুয়াল টু কত, tan theta equal to plus minus m1 minus m2। ঠিক আছে, সো m1 minus m2 করলে যে জিনিসটা হবে সেটা হবে 2 minus half, নিচে হবে 1 plus 2 into minus half। ঠিক আছে, সো উপরে আমরা মূলত যেটা পাবো সেটা হচ্ছে 5/2 পেলাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নিচে আমরা পাবো 1 minus 1, এবং 1 minus 1 কিন্তু কি হয়ে যাবে, 0। ঠিক আছে, 0 যদি নিচে চলে আসে তার মানে হচ্ছে এটাকে আমরা সলভ করতে পারবো না, এটা হচ্ছে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এখন মনে করে দেখো তো যে tan থিটার ভ্যালু কখন আনডিফাইন্ড হয়। tan থিটার ভ্যালু আনডিফাইন্ড হয় যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি। ঠিক আছে, সো এর ক্ষেত্রে থিটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। এখন এটা কেন ইন্টারেস্টিং, কারণ তোমরা যারা ইতিমধ্যে ঢাল সম্পর্কে আইডিয়া আছে এবং লম্ব হওয়ার শর্তটা জানো, তোমরা জানো দুটো সরল রেখা যখন লম্ব হয় তখনই লম্ব হবে যখন দুটো সরলরেখার ঢাল m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 হবে। এখন খেয়াল করো তো, এখানে m1 আর m2 কে যদি তুমি গুণ করো তাহলে কত হবে, হ্যাঁ একদম ঠিক বলেছো, -1 হবে। তার মানে লম্ব হওয়ার যে শর্তটা, সেই শর্তটা যে ঠিক আছে, লম্ব হলেই তো অন্তর্ভুক্ত কোণ কত হবে, 90 ডিগ্রি না। তো সেই জিনিসটা আমরা কিন্তু দুটো প্রসেসে আমরা শিখে গেলাম। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা অন্তর্ভুক্ত কোণটা বের করতে পারবো। এখন প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা ভাইয়া, আমরা তো অন্তর্ভুক্ত কোণ ঢাল বলা থাকলে বের করতে পারবো, কিন্তু আমাদেরকে যদি সরল রেখার ইকুয়েশন দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব। সো তোমাদের জন্য আমরা সরল রেখা দিয়ে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। প্রবলেমটা আসলে কি, আমরা দেখতে পাচ্ছি যে প্রবলেমটা সলভের আগে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই লিখেছে যে 90 ডিগ্রি, তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে। হ্যাঁ, একজন লিখেছে 270 ডিগ্রি, তোমার উত্তরও সঠিক হয়েছে, কারণ প্লাস মাইনাস এই হিসাবটাকে যদি আমি কাউন্ট সরাসরি না করে আমি যদি 270 ভাবি, বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে থিটার যেই ভ্যালুটা, সেই থিটার ভ্যালু কিন্তু ইন্টারসেকশনের ক্ষেত্রে কখনোই 180-র বড় হতে পারবে না। ঠিক আছে, 180ও হতে পারবে না, একটু কম বেশি হবে, মানে 180 চেয়ে সামান্য ছোট, অবশ্যই সবসময় লেস দেন 180 হতে হবে। ঠিক আছে, লেস দেন 180 হতে হবে। ঠিক আছে, থিটার ভ্যালুটা, তো সেই ক্ষেত্রে কিন্তু 270 আর হবে না, সবসময় 90 হবে। এবং তুমি নর্মালি চিন্তা করো, যদি এভাবে ছেদ করে তাহলে কিন্তু সবগুলো কি হচ্ছে, 90 ডিগ্রির বড় আর কখনোই হতে পারবে না। ঠিক আছে, সো এই জিনিসটি গেল। এবং যারা তোমরা 90 ডিগ্রি লিখেছো তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে সবাই আজকে ক্লাসটিতে খুব চমৎকার ভাবে সবাই আমাদেরকে সঠিক উত্তরটি দিচ্ছে, এবং এই জিনিসটা কিন্তু আমাদের অনুপ্রেরণা। এবং তোমরা এভাবে যে আমাদেরকে রেসপন্স করো, এই জন্যই কিন্তু মূলত আমাদের এই ক্লাসগুলো এত ভালো লাগে। ঠিক আছে, এবং আমরাও তোমাদেরকে ক্লাস করে অনেক বেশি আনন্দ পাই। সো এখন আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে, একটা সরলরেখার ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু 5। হ্যাঁ, একটা সরলরেখা হচ্ছে y ইকুয়াল টু 5, এবং আরেকটা সরলরেখা হচ্ছে x প্লাস y
-2 ইকুয়াল টু 0। এখন আমি বললাম যে এই দুটো সরলরেখার মধ্যকার সূক্ষ্ম কোণটি বের করো। তাহলে আমাদের দুটো কোণ বের করার দরকার নেই, জাস্ট সূক্ষ্ম কোণটি আমি বের করতে বলছি, ঠিক আছে? তাহলে সূক্ষ্ম কোণটি কত হবে এই জিনিসটা এখন আমরা বের করার চেষ্টা করব। খেয়াল করো y ইকুয়াল টু 5 যে রেখাটা, সেটার কিন্তু ঢাল নেই কোনো, বাট ঢাল আছে। ঢাল হচ্ছে কত? m1 এখানে হবে 0, কারণ এখানে আমি এটাকে লিখতে পারি 0 ইন্টু এক্স প্লাস 5, তার মানে এখানে ঢালটা হবে 0। আর m2 এর ঢাল কত বলতে পারো? m2 এর ঢাল খেয়াল করো, y ইকুয়াল টু এখানে আমি লিখতে পারি y ইকুয়াল টু এখানে কি লেখা যায়? y ইকুয়াল টু এখানে লেখা যায় -x প্লাস 2, তার মানে এখানে ঢাল হচ্ছে m2 ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে এই দুটো যদি আমি ঢাল পেয়ে যাই, তার মানে tan থিটা ইকুয়াল টু আমি পাচ্ছি m1 m2। হ্যাঁ, এখানে প্লাস মাইনাসটা তুমি দাও, আপাতত দাও। এবং এই m1 m2 করলে কত হবে? এখানে হবে উপরে 1, কারণ 0 মাইনাস -1, হ্যাঁ, যেটা ইকুয়াল টু হচ্ছে আমি লিখতে পারি জাস্ট 1। এবং নিচে আমরা কি পাবো? নিচে আমরা পাবো যে জিনিসটা, সেটা হচ্ছে 1 প্লাস 0 ইন্টু -1, তার মানে আমরা পাবো প্লাস মাইনাস 1/1, তার মানে প্লাস মাইনাস 1। সো সূক্ষ্ম কোণের জন্য আমরা এখান থেকে পাবো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে? সো এইভাবে যদি আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া থাকে, দুটো সরলরেখার ইকুয়েশন দেওয়া থাকে, সেই ইকুয়েশন দেওয়া থাকলেও কিন্তু আমরা কি করতে পারবো? আমরা খুব ঝটপট এই ঢালগুলোকে বের করে ফেলবো। এবং ঢালগুলোকে যদি একবার আমরা বের করে ফেলতে পারি, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা অন্তর্ভুক্ত কোণের জন্য যে সূত্রটা আছে সেই সূত্র অ্যাপ্লাই করে থিটা কোণটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তো আশা করি তোমরা অন্তর্ভুক্ত কোণ কিভাবে বের করতে হয় সেই জিনিসটা খুব চমৎকারভাবে বুঝে ফেলতে পেরেছো। আমরা এখন দেখা যাচ্ছে যে অনেকেই সঠিক উত্তরটি দিয়েছে যে 45 হবে, যে থিটা ইকুয়াল টু 45 হবে। আমি দেখতে পাচ্ছি যে তারিক আজিজ, শাহ আলম, রাকিব, তারা সঠিক উত্তরটা আমাদেরকে দিয়েছে। সো তোমরা যারা যারা সঠিক উত্তরটি দিয়েছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি সুমন হাসান এইমাত্র আমাদের সাথে জয়েন করেছে। সৌরভ প্রামাণিক লিখেছে y ইকুয়াল টু কি 0 কিনা। y ইকুয়াল টু 0 না, আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে 5, তার মানে y ইকুয়াল টু আমি লিখতে পারি 0 ইন্টু এক্স প্লাস 5, এটার ভ্যালু 0। এটা দেওয়ার অর্থটা হচ্ছে যে x এর সাথে আসলে যেহেতু 0 আছে, তার মানে ঢাল m1 ইকুয়াল টু হবে কত? 0, ঠিক আছে? সেটা ধরে বাকি প্রবলেমটা আমরা সলভ করে ফেলেছি। তো চলো এখন আমরা আমাদের পরের যে ধারণাটি আছে সেই ধারণাতে চলে যাই। এখন কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ধরো দুটো সরলরেখা ছেদ করলো একে অন্যকে। এখন একে অন্যকে যদি ছেদ করে, তাহলে এই ছেদ বিন্দু দিয়ে আমি চাইলে সরলরেখা আঁকতে পারি, ঠিক আছে? এই ছেদ বিন্দু দিয়ে কিন্তু আমি চাইলে সরলরেখা আঁকতে পারবো। এখন তোমাদের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, দুটো সরলরেখা ধরলাম, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে সিডি। তাহলে দুটো সরলরেখা যদি একে অন্যকে ছেদ করে, এবং এটা ধরলাম ছেদ বিন্দুটা হচ্ছে, আমার নাম যেহেতু তুরাগ, আমি বললাম এটা ছেদ বিন্দু হচ্ছে টি, ঠিক আছে? সেই টি দিয়ে আসলে কয়টা আর কতগুলো সরলরেখা আঁকা যাবে? খুব ঝটপট আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো যে দুটো সরলরেখার ছেদ বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়। একটা সরলরেখা, নাকি দুইটা সরলরেখা, নাকি অনেকগুলো সরলরেখা, নাকি একটাও আঁকা যাবে না? খুব ঝটপট আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে নতুন যারা যারা জয়েন করছে, তারা নুরুল আফসার জয়েন করছে আমাদের সাথে। তো তোমরা যারা যারা আমাদের ক্লাসটি দেখছো, ঝটপট আমাকে বলে দাও যে এই পয়েন্ট দিয়ে, এই বিন্দু দিয়ে, টি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যাবে? ঝটপট আমাকে উত্তর দাও। আমরা দেখতে পাচ্ছি অনেকেই লিখেছে দুইটা। সঞ্জিত হোসেন লিখেছে দুইটা সরলরেখা আঁকা যাবে। তো সঞ্জিত, চলো আমরা তোমার সাথে একটা দেখি তোমার কথা ঠিক আছে কিনা। হ্যাঁ, আবার সৌরভ প্রামাণিক লিখেছে অনেকগুলো। আমরা জহির লিমন লিখেছে অসংখ্য। সো দেখো, যারা দুটো লিখেছো তোমরা একটু খেয়াল করো। ধরো আমি এখান দিয়ে একটা সরলরেখা আঁকলাম,
ঠিক আছে, এটাকে আমি নাম দিলাম 1। এখানে আমি আর একটা সরলরেখা আঁকলাম, যেটাকে আমি নাম দিলাম 2। আবার এখান দিয়ে আমি আর একটা আঁকলাম, এটাকে আমি নাম দিলাম 3। এখান দিয়ে আমি আর একটা আঁকলাম, এটাকে নাম দিলাম 4। তো তোমরা এখন খেয়াল করো তো যে আমি চাইলে কি এরকম অনেকগুলো সরলরেখা আঁকতে পারবো না? কারণ আমার যদি এই পয়েন্ট দিয়ে গেলেই তো চলবে, তাই না? এই পয়েন্ট দিয়ে গেলে তো আমার হয়ে যাচ্ছে, তাহলে আমি কি এখান থেকে অনেকগুলো সরলরেখা আঁকতে পারবো না? সো তোমরা যারা লিখেছো যে ইনফিনিট, বা তোমরা যারা লিখেছো যে অসংখ্য সরলরেখা আঁকা যাবে, তোমাদের উত্তরটি কিন্তু একদম ঠিক হয়েছে। কিন্তু যারা ভুল উত্তর দিয়েছো তারা কিন্তু হতাশ হবে না। কেন হতাশ হবে না জানো? যারা সঠিক উত্তর দিয়েছে তারা কিন্তু নতুন কিছু শিখেনি, কিন্তু যারা ভুল উত্তর দিলে তোমরা কিন্তু নতুন একটা জিনিস শিখলে। ঠিক আছে, তো কখনোই জীবনে যদি ভুল করো, জীবনে যদি কোনো কিছু না পাও, জীবনে যদি কোনো একটা সঠিক উত্তর দিতে না পারো, বা সঠিক কাজটা ঠিক সেই মুহূর্তে করতে না পারো, হতাশ হবে না। সবসময় প্রচেষ্টা রাখবে যাতে করে ভবিষ্যতে তোমরা এই ভুল থেকে, এই না পাওয়া থেকে কিছু শিখতে পারো, এবং সেই শিক্ষাটা কিন্তু তোমাদের জীবনে দেখবে একটা সময় অনেক উপকারী একটি বস্তুতে পরিণত হবে, এবং তোমার জীবনটা কিন্তু বদলে যেতে পারে। ঠিক আছে, সো কখনোই হতাশ হওয়া চলবে না। ঠিক আছে, সো তোমরা যারা সঠিক উত্তরটি দিয়েছো যে অসংখ্য সরলরেখা আঁকা যাবে, তোমাদের উত্তরটি একদম সঠিক হয়েছে। সো আমাদের এখন যে প্রবলেমটা আমরা সলভ, মানে যে থিওরিটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে দুটো সরলরেখার মধ্য দিয়ে যেই সরলরেখাটা আঁকবো, যেই বা যতগুলো সরলরেখা আঁকবো, সেটার ইকুয়েশনটা কি হবে? সেটার যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে যে আমি ধরলাম দুটো সরলরেখা হচ্ছে a1x প্লাস b2y b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরল রেখা এর সমীকরণ কি হবে? সমীকরণ যেটা হবে সেটা হবে a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। সো তোমাদের মনে এখন হয়তো একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে কে এর মানটা কত হবে? কে এর মানটা এখানে যে কোনো কিছু হতে পারে। আমি যদি শুধু এই কথাটুকু বলে দেই, তাহলে কে এর মান এখানে যে কোনো কিছু হতে পারে। 1 হতে পারে, 2 হতে পারে, -5 হতে পারে, -0 0 -1 0 0 0 0, যা কিছু হতে পারে। এবং খেয়াল করে কে এর মানটা যেহেতু যে কোনো কিছু হতে পারে, এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে অসংখ্য সরলরেখা এখানে আঁকা যাবে। ঠিক আছে, সো আমরা এখন কে এর এই ভ্যালুটাকে কি নির্দিষ্ট করে দিতে পারি? অবশ্যই নির্দিষ্ট করে দিতে পারি। আমরা যদি ঠিক আগের প্রবলেমটাতে একটা জিনিস বলে দিতাম যে এই সরলরেখাটাকে একটা নির্দিষ্ট বিন্দুগামী হতে হয়, তখন কিন্তু আর অসংখ্য সরলরেখা আঁকা যাবে না। কারণ খেয়াল করো, ধরো এভাবে দুটো সরলরেখা আছে, ছেদবিন্দু দিয়ে আমি এখন সরলরেখা আঁকবো। এখন আমি অসংখ্য সরলরেখা আঁকতে পারি, কিন্তু আমি যদি বলি যে নির্দিষ্ট এই একটা পয়েন্ট আছে, পি পয়েন্ট, এই পি পয়েন্ট দিয়ে যেতে হবে, এরকম সরলরেখা কিন্তু কেবলমাত্র কয়টা আঁকতে পারি? একটা আঁকতে পারি। কারণ খেয়াল করো, এই যে সরলরেখাটা এঁকে দিলাম, এরপরে আমি যে কোনো সরলরেখা যদি আঁকতে চাই, এই পয়েন্ট দিয়ে যেতে হলে কিন্তু এই পয়েন্ট দিয়ে আর সেটা যেতে পারবে না, এবং এই পয়েন্ট দিয়ে যেতে চাইলে এই সরলরেখার বরাবরই যেতে হবে। সো আমরা একটা সরলরেখা পাবো। ঠিক আছে, সেটাকে কিভাবে ফিক্স করে দিতে হয় এখন সেটা নিয়ে আমরা একটা ম্যাথ সলভ করব। সো ম্যাথটা আমরা কিভাবে সলভ করছি খেয়াল করো। ধরো আমরা এখানে সত্যিকারের একটা ইকুয়েশন দিই, এখানে তো জেনারেল একটা ফর্ম দেয়, একটা সত্যিকারের ইকুয়েশন দিই। ধরো আমাকে দেয়া আছে twice x minus 3y প্লাস 9 ইকুয়াল টু 0 দেওয়া আছে আমাদের কাছে একটা সরলরেখা, এবং আরেকটা যে সরলরেখা দেয়া আছে সেই সরলরেখাটা হচ্ছে আমরা ধরে নেই 4x minus 5y প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবং বলে দেয়া আছে যে এই সরলরেখাটিকে, এই দুটোর ছেদবিন্দুগামী এমন একটা সরলরেখা আমাদের আঁকতে হবে, বা সমীকরণ বের করতে হবে, যেটা 0 0 পয়েন্ট দিয়ে যায়, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যাবে, মূল বিন্দুগামী। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বের করবো খেয়াল করো।
ফার্স্টে আমরা যে জিনিসটা করবো, এই ইকুয়েশনটা অনুযায়ী আমরা এখানে লিখে ফেলি twice x plus twice x minus 3y plus 9 plus k into 4x minus 5y plus 1 equal to 0. ঠিক আছে, এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম, বাট এই ইকুয়েশনটা এখনো ফুলফিল হয়নি। কেন হয়নি? কারণ কে এর ভ্যালুটা আমরা এখনো বের করতে পারিনি। সো কে এর ভ্যালুটা আমরা কিভাবে বের করবো? খেয়াল করো, যেহেতু 0 0 বিন্দুগামী হবে আমাদের নতুন সরলরেখাটি, অর্থাৎ এই সরলরেখাটা যেহেতু 0 0 পয়েন্ট দিয়ে যাবে, তার মানেটা হচ্ছে x এর ভ্যালু 0 এবং y এর ভ্যালু 0 বসালে এই ইকুয়েশনটা সিদ্ধ হবে। তাহলে আমরা x এবং y এর ভ্যালুটা যদি বসিয়ে দিই 0 0, তাহলে কি হবে? 2 into 0 minus 3 into 0 plus 9 plus k into 4 into 0 minus 5 into 0 plus 1 equal to 0. তার মানে দেখো, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। সো ফাইনালি পাবো 9 প্লাস কে, কে ইন্টু 1 আর কি, ইকুয়াল টু 0। তার মানে কে এর ভ্যালু আমরা পাবো -9। সো কে এর ভ্যালু যদি আমরা -9 পেয়ে যাই, তার মানেটা হচ্ছে ফাইনালি আমরা এই ইকুয়েশনে কে এর ভ্যালু কত বসিয়ে দিব? -9। সো আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে? ইকুয়েশনটা দাঁড়াবে twice x minus thrice y plus 9 minus 9 into 4x plus 4x minus 5y plus 1 equal to 0. সো এই ইকুয়েশনটাকে যদি তোমরা আর একটু সলভ করে ক্যালকুলেশন করো, তোমরা একটা সিম্পলিফাইড সূত্র পেয়ে যাবে যে কোন সরলরেখাটি এই দুটো সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং 0 0 বিন্দুগামী। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই ধরনের সরলরেখার ইকুয়েশনটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, সো তোমরা যারা যারা সঠিক উত্তর দিয়েছো, আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে কে এর ভ্যালুটি আমি সলভ করার আগেই দেখতে পাচ্ছি যে অনেকেই কে এর উত্তর -9 এটা লিখে ফেলেছে। সো তোমরা যারা যারা লিখে ফেলেছো তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন। কারণ ম্যাথের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে তুমি একটা ম্যাথ কত সহজে সলভ করতে পারো বা কত তাড়াতাড়ি সলভ করতে পারো, সেটা কিন্তু খুবই জরুরি। কারণ একটা পরীক্ষার হলে বা যে কোনো জায়গায় একটা জিনিস যে যত দ্রুত সলভ করতে পারে, সে কিন্তু তত এগিয়ে থাকে। এবং কে কত দ্রুত একটা জিনিস সলভ করতে পারে সেই জিনিসটা ডিপেন্ড করে তোমাদের কনসেপ্টের উপর এবং প্র্যাকটিসের উপর। সো কনসেপ্টটা সবসময় ক্লিয়ার রাখবে এবং সবসময় অনেক বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা তোমাদের সব ধরনের প্রবলেম খুব অল্প সময়ে খুব সহজভাবে সলভ করে ফেলতে পারবে। ঠিক আছে, সো চলো এখন আমরা আমাদের পরের দিকে যাচ্ছি। আমাদের শেষের দিকে আমরা প্রায় চলে এসেছি এই ক্লাসটি। সো এই ক্লাসের শেষ যেই দুটো কনসেপ্ট আমি বুঝাবো, সেটা হচ্ছে দুটো সরল রেখা সমান্তরাল হওয়ার সূত্রটা আসলে কি। ঠিক আছে, সো এই সূত্রটা খুব ইজি। সেটা হচ্ছে একটা সরলরেখা যদি a1x plus b1y, বা a1 বাদ দিলাম, আমি নর্মালি লিখি x plus by plus k ড্যাশ দিলাম ইকুয়াল টু 0, একটা নর্মাল ইকুয়েশন, বা এখানে তোমাদের নর্মাল ফর্ম লিখি c ইকুয়াল টু 0, এটাকে সরলরেখা। সো এই সরলরেখাটার সমান্তরাল সরলরেখার সূত্রটা কি? এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সূত্র হবে x plus by plus k equal to 0. এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই a আর এই a একই বাট এই kটা জাস্ট ডিফারেন্ট। এখন তোমাদের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আমাকে জানিয়ে দাও তো যে একটা সরলরেখার কয়টা সমান্তরাল সরলরেখা আঁকা সম্ভব? খুব দ্রুত আমাকে কমেন্টে বলে দাও যে একটা সরলরেখার কয়টা সমান্তরাল সরলরেখা আঁকা সম্ভব। তার মানে ধরো আমি এখানে একটা সরলরেখা আঁকলাম, আমি এই এ বি এর সমান্তরাল কয়টা সরলরেখা আমি এখানে আঁকতে পারবো? সো দ্রুত আমাকে উত্তরটা দিয়ে দাও, আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের আগের প্রবলেমটিও সলভ করেছে, আদনান ইশতিয়াক আরো সলভ করে উত্তরটি দিয়েছিল। সো আমি নিজেও এখনো পুরো আগের অঙ্কটি সলভ করিনি। সো আশা করি তোমার উত্তরটি সঠিক হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কয়টা সরলরেখা আঁকা সম্ভব। এখানে অনেকে কমেন্ট করেছে একটা, অনেকে লিখেছে দুইটা, আবার অনেকে লিখেছে আনলিমিটেড, ইনফিনিটি, তার মানে অসংখ্য সরলরেখা সমান্তরাল ভাবে আঁকা সম্ভব। তো চলো আমরা একটু খেয়াল করি যে আসলে কেমন সম্ভব। খেয়াল করো, আমরা যদি এভাবে একটা সরলরেখা আঁকি সমান্তরাল, আবার উপরে একটা আঁকতে পারি, আবার এখানে আঁকতে পারি, চাইলে হচ্ছে আমরা
নিচে আরো অনেকগুলো মাঝখানে আঁকতে পারি, চাইলে নিচে, চাইলে বোর্ডেরও নিচে আমরা চলে যেতে পারি। সো অসংখ্য সরলরেখা সমান্তরাল আঁকা সম্ভব হবে। এবং এই জিনিসটা কিন্তু কমন সেন্সের পাশাপাশি, অর্থাৎ আমরা কমন সেন্স দিয়ে এটা যেমন বুঝে ফেললাম যে অনেকগুলো সমান্তরাল সরলরেখা সম্ভব জেনারেল আইডিয়া দিয়ে, একইভাবে ইকুয়েশন থেকে আমরা বলতে পারি। কারণ এই ইকুয়েশনে কে হচ্ছে একটা মানে ভ্যারিয়েবল আকারে আছে যেখানে আমরা যে কোনো ভ্যালু বসাতে পারি, ঠিক আছে? তো যে কোনো ভ্যালু যেহেতু আমরা বসাতে পারি, তার মানে এখানে অসংখ্য সলিউশন থাকা পসিবল। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কি করতে পারি, আমরা সেই ক্ষেত্রেও এখানে একটা শর্ত দিয়ে দিতে পারি। যেমন আগের প্রবলেমটিতে আমরা বললাম যে 0 0 পয়েন্ট দিয়ে যাবে, সেরকম একটা শর্ত দিলে কিন্তু একটা সরলরেখা আমরা পেয়ে যাব। কারণ যদি এখানে একটা পয়েন্ট হয়, এই পয়েন্ট দিয়ে কিন্তু কেবলমাত্র একটাই সমান্তরাল সরলরেখা আমি আঁকতে পারবো। তো সেই ক্ষেত্রে কেসে কি হবে, জাস্ট একটা সরলরেখা আঁকা যাবে। তো তোমাদের কাছে আমার এখন একটা প্রশ্ন হচ্ছে, 2x না 5x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0 একটা সরলরেখা। আরেকটা সরলরেখার ইকুয়েশন হচ্ছে 5x 10x মাইনাস ay প্লাস 7 ইকুয়াল টু 0। সো তোমরা আমাকে বলো তো যে এর ভ্যালু কত হলে এই দুটো সরলরেখা কি হবে, সমান্তরাল হবে। খুব ঝটপট আমাকে জানিয়ে দাও তো যে এর ভ্যালু কত হলে এই দুটো সরলরেখা কি হবে, সমান্তরাল হবে। খুব দ্রুত আমাকে জানিয়ে দাও, আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। তোমরা যারা যারা লিখেছিলে যে ইনফিনিটি, তাদের উত্তরটা কিন্তু একদম সঠিক হয়েছে। আমাদেরকে ইতিমধ্যে ফরহাদুদ্দিন রহমান লিখেছে যে 4 হলে এই দুটো ইকুয়েশন সমান্তরাল হবে। আরেকজন আমাকে লিখেছে -2 যদি হয় তাহলে এই দুটো ইকুয়েশন কি হবে, এই দুটো ইকুয়েশন এই দুটো সরলরেখা সমান্তরাল হবে। ফাইয়ান শাহরিয়ার মাহিন লিখেছে 8 এবং শাহ আলম রাকিব লিখেছে -8। সো আমরা এখন তোমাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো উত্তর চলে এসেছে। সো তোমরা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। আমি এখন চলে যাচ্ছি এই প্রবলেমটা সলভের ক্ষেত্রে, যে আসলে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো কিনা। খেয়াল করো, একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এ এবং বি কি হতে হবে, অবশ্যই কি হতে হবে, সেম হতে হবে, তাই না? তাহলে এখন এখানে কিন্তু এই ভ্যালুটা যাই না, কিন্তু এই দুটো কি সমান আছে, সমান নেই। তার মানে এই দুটোকে চলো আমরা আগে সমান করে ফেলি। তাহলে আমরা এই ইকুয়েশনকে লিখতে পারি এইভাবে, 10x 2 দিয়ে গুণ দিলাম, তাহলে এখানে 10x প্লাস 8y প্লাস -2 ইকুয়াল টু 0। এটাকে জাস্ট হচ্ছে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাইড বাই 2, ঠিক আছে? 2 দিয়ে গুণ করে এটা পেয়েছি। এখন খেয়াল করে এই 10 10 কিন্তু সেম, তার মানে কি এর ভ্যালু কি হতে হবে, এটা সমান হতে হবে, বাট এখানে চিহ্নটা কিন্তু আলাদা, তাই না? তার মানে এখানে যদি একটা আমি মাইনাস দেই, তাহলে এখানে কি চলে আসবে, -8। তার মানে আমরা এর ভ্যালু কত পাবো, -8। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি বুঝার কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট সেকশনে এখনই কমেন্ট করো। তোমরা অনেকেই যারা -8 দিয়েছো তাদের উত্তরটা সঠিক হয়েছে, এবং যারা +8 লিখেছো তোমরা আশা করি বুঝতে পেরেছো ইতিমধ্যে যে কেন এখানে মাইনাস হবে। কারণ এই সিম্বলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানেও +b এখানেও +b। সো একটা +b আর একটা -b কিন্তু হতে পারে না, ঠিক আছে? সো হয় দুটোকেই +b হতে হবে অথবা দুটোকেই -b হতে হবে। এই জন্য এখানে এটার ভ্যালু, এর ভ্যালু হবে -8, ঠিক আছে? সো তোমরা যারা যারা -8 লিখেছো তোমাদের উত্তরটা একদম সঠিক হয়েছে। সো এখন আসো আমরা আমাদের শেষ যে আইডিয়াটা, সেই আইডিয়ায় চলে যাই। সেটা হচ্ছে দুটো সরলরেখা মানে একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা লম্ব হওয়ার শর্তটা কি। সো এই লম্ব হওয়ার শর্তটা বেশি ইন্টারেস্টিং। x প্লাস by প্লাস c, এটা যদি একটা সরলরেখার ইকুয়েশন হয়, এই সরলরেখার লম্ব রেখার ইকুয়েশনটা কি হবে, সেটা হবে bx মাইনাস ay প্লাস k ইকুয়াল টু 0। এখানে একইভাবে কেটা একটা ভ্যারিয়েবল, এখানে মানে অনেকগুলো আমরা এভাবে লম্ব আঁকতে পারি। কারণ খেয়াল করো এখানে আমি এভাবে একটা লম্ব আঁকলাম, এখানে একটা লম্ব আঁকলাম, এখানে। সো অনেকগুলা লম্ব সরলরেখা আমরা আঁকতে পারি, ঠিক আছে? সো অনেকগুলা লম্ব সরলরেখা যেহেতু আমি আঁকতে পারবো, সুতরাং আমরা কি বলতে পারি, এখানে কে এর অনেকগুলো ভ্যালু হতে পারে। সো এখানে আমরা ধরো একটা পয়েন্ট দিয়ে দিলাম x1 y1,
সেটা দিয়ে আমরা এটাকে ফিক্স করে দিতে পারি। আর এখানে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে এই যে দেখো y এর সহগটা y এর সহগটা এখানে x এর সহগ হবে, x এর সহগটা y এর সহগ হয়ে যাচ্ছে, এই যে এটা এখানে a হচ্ছে, এবং এই চিহ্নটা বদলে যাচ্ছে, দেখো এখানে মাইনাস, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এটা কি হয়ে যেত, প্লাস হয়ে যেত। ঠিক আছে, সে এই জিনিসটা বুঝতে হবে যে কিভাবে চেঞ্জ হচ্ছে। ফর এক্সাম্পল যদি একটা ইকুয়েশন থাকে এরকম যে 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে এটার লম্ব রেখার সমীকরণটা হবে thrice x মাইনাস 4y প্লাস k ইকুয়াল টু 0। ঠিক আছে, একইভাবে যদি এটা এরকম হতো যে 4x মাইনাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে এটা লম্ব রেখার ইকুয়েশনটা কি হতো, লম্ব রেখার ইকুয়েশন হতো thrice x প্লাস 4y মাইনাস 7 মাইনাস k প্লাস k ইকুয়াল টু 0। ঠিক আছে, এবং এই k এর ভ্যালুটা আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর সমান্তরাল হলে শর্তটা কি হবে, লম্ব হলে শর্তটা কি হবে। তো তোমরা যারা যারা আমাদের লাইভ ক্লাসে এতক্ষণ আমাদের সাথে ছিলে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের যে এই লাইভ ক্লাসটিতে এতক্ষণ থাকার জন্য। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদেরকে বলতে চাচ্ছি যে এই সরলরেখার যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো তোমরা যদি সলভ করতে চাও, তোমাদের কি করতে হবে, অনেক অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এবং যেহেতু তোমরা অনেক বেশি প্র্যাকটিস করলে, আমরা কি জানি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ঠিক আছে, সো আমরা পারফেকশনিস্ট হতে চেষ্টা করবো, একটা কাজ অল্প করে বেশি করে ঠিক মতো করার জন্য। সেটা লেখাপড়া হতে পারে, সেটা খেলাধুলা হতে পারে, সেটা যে কোনো অ্যাক্টিভিটিস হতে পারে, বাট চেষ্টা করব নিজের সর্বোচ্চ প্রচেষ্টাটুকু দিয়ে যেন কাজগুলো আমরা সঠিকভাবে সলভ করতে পারি। ঠিক আছে, এবং আমাদের এই ক্লাসটি এখানে শেষ হচ্ছে, এবং আমাদের কিন্তু আরেকটা লাইভ ক্লাস ঠিক 1 ঘন্টা পরে আবার শুরু হবে, এবং সেই লাইভ ক্লাসে আমরা আলোচনা করবো কি নিয়ে, তোমরা ইতিমধ্যে জানো, সরলরেখার অন্তর্ভুক্ত যে কোণ নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ড কেমন হবে, সমদ্বিখণ্ডকের ইকুয়েশনটা কি, বা একটা পয়েন্ট থেকে একটা রেখার দূরত্ব কতটুকু, বা একটা রেখা থেকে আরেকটা রেখার দূরত্ব কতটুকু হতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব রাত 9টার লাইভ ক্লাসে। ঠিক আছে, আরেকটা ব্যাপার, তোমরা কিন্তু আমাদের এই লাইভ ক্লাসটিতে শেষ মুহূর্তে যারা জয়েন করেছো, তারাও লাইভ ক্লাসটিকে বেশি বেশি করে শেয়ার করো। কেননা শেয়ার করলে হয়তো বা এই লাইভ ক্লাসটি শেষ হওয়ার পরেও কিন্তু আমরা আমাদের লাইভ যে গ্রুপটি রয়েছে, 10 মিনিট স্কুলের লাইভ গ্রুপটি, সেই গ্রুপে কিন্তু আমরা সবগুলো ভিডিও পোস্ট করে থাকি। ঠিক আছে, তো তোমরা পরে আসলেও বা তোমাদের বন্ধুরা যারা আছে তারাও কিন্তু এই লাইভ ক্লাসটিকে যে কোনো সময় দেখতে পারবে। এবং আমাদের ওয়েবসাইট 10 মিনিট স্কুলে যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়েও কিন্তু 10minuteschool.com, সেখানে গিয়েও কিন্তু তোমরা আমাদের ভিডিওর যে লাইব্রেরিটি রয়েছে, সেই লাইব্রেরিতে প্রত্যেকটি লাইভ ভিডিও থেকে শুরু করে প্রত্যেকটি কনসেপ্টের উপর আলাদা আলাদা ছোট ছোট ভিডিও, বড় ভিডিও, সবগুলোই কিন্তু আমাদের লাইব্রেরিতে আমরা আপডেট করে থাকি, ডেইলি বেসিসে আপডেট করে থাকি। তো তোমাদের যে কোনো প্রবলেম, যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে অবশ্যই প্রশ্ন করবে, এবং আমাদের ওয়েবসাইটে যাবে, আমাদের ফেসবুক গ্রুপে এসে ভিডিওগুলো দেখার চেষ্টা করবে, এবং এই নলেজটিকে নিজে যেমন বুঝবে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রাত 9টায় আবার দেখা হবে, সবাই ভালো থাকবে।